নমস্কার। বহুদিন বাজে কথা বলা হয় না। দিনের পর দিন, ভিডিওর পর ভিডিও কেবল কবিতা পড়া হয়। যেসব কবিতা পড়ি, যারা রসিক মানুষ, যারা কবিতা সম্পর্কে কবিতাকে চেনেন, কবিতার আকার, আকৃতি, গঠন, স্বভাব, চরিত্র, তার কাঠিন্য, তার তরলতা, তার মাত্রা, তার ভুজ এবং ইত্যাদি অনেক কিছু, এসব যারা জানেন তারা আমার পড়া কবিতাগুলো শোনেন আর মুচকি মুচকি হাসেন। অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয়তো নয়, কারণ আমি অনেক মহাজন কবির কবিতাও তো পড়ি। সেক্ষেত্রে আমার পড়ার সময় আমার যে অদক্ষতা, সেটাকে কেন্দ্র করে হাসতে পারেন। আর অন্যান্য ক্ষেত্রে, যেমন এই আমার কবিতাগুলো যখন তারা শোনেন, মুচকি মুচকি হাসেন। হে, এগুলো কবিতা, এইরকম আর কি। তো এগুলো দিনের পর দিন করে চলেছি। করতে 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 মাঝে মাঝে একটা একঘেয়েমি মাথা চাড়া দেয়। তা আজ ভাবছিলাম যে অনেক দিন তো বাজে কথা বলা হয়নি, আর আমি লক্ষ্য করে দেখেছি যে আমার বন্ধুরা বেশ বাজে কথা পছন্দ করেন। কারণ আমার এই অতি সামান্য নগণ্য চ্যানেলটির যে ৩-৪ জন লোক, কি ৮-১০ জন লোক, কি ১০-১২ জন লোক, মানুষ, বন্ধু যারা দেখেন, ভিউ করেন। ভিউ একটা মারাত্মক জিনিস। ভিউ শব্দটা শুনলেই গায়ে কেমন কাঁটা দেয়। তো তারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে যেদিন আমি বাজে কথা বলি, সেই দিন আমার ভিউ সংখ্যা বেড়ে যায়। হ্যাঁ, আমার চ্যানেলের অনুপাতে। আপনারা ওই কে, এম এসব ভাববেন না যে ১,০০০ কে, ২,০০০ কে, ৩,০০০ কে, কিংবা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এসব ভাববেন না। ৫ জন, ৭ জন, ৮ জন, ১০ জনের জায়গায় বাজে কথা বললে হয়তো দেখা যাচ্ছে ১০০ জন বা ১০০ পেরিয়ে যাচ্ছে। তা একটা পাতি লোকের বাজে কথায় সেঞ্চুরি, সে বড় কম কথা নয়। এখন এই বাজে কথা বলবার শুরু করবার আগেই দেখুন আমি বাজে বকে চলেছি। কারণ বাজে বকা বলবার জন্য একটা প্রস্তুতির সময় লাগে, প্রস্তুতি লাগে। কারণ বাজে কথার ফ্লোটা আসবার আগে পর্যন্ত আমাকে অন্য কিছু বাজে কথা বলতে হয়। আর এই এতক্ষণ ধরে যা বলে এলাম, এগুলো সব অন্য কিছু বাজে কথা, যে বাজে কথাগুলো আমাকে কোনো একটা নির্দিষ্ট বাজে কথাতে এনে পৌঁছে দেবে। আমি ভাবছিলাম, মানুষ কবিতা লেখে কেন? এত এত মানুষ যুগে যুগে, দশকে দশকে, এত এত মানুষ, বিখ্যাত মানুষ, অখ্যাত মানুষ, মানুষ, পাতি বলে আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু এই বিখ্যাত, অখ্যাত এসব বিশেষণগুলো কিন্তু আমাদের ভাষায় এবং আমাদের ডিকশনারিতে এবং আমাদের সমাজে এবং আমাদের জীবনে এবং আমাদের চর্চায় এবং আমাদের চেতনায় এবং আমাদের উন্নাসিকতায় বেশ দাপটের সঙ্গে রাজত্ব করে। তাই এই শব্দগুলোকে বাদ দিয়ে কথা বলা যায় না। কিন্তু আমি এই শব্দগুলোকে তার আগে অস্বীকার করিনি মনে মনে। তো এত লোক কবিতা লিখতে চায় কেন?
ইদানিং কি এই রোগটা খুব বেশি বেড়েছে? অনেকেই বলছেন যে ইদানিংকালে নাকি এই রোগটা একটু বেশি বেড়েছে। এটা কি রোগ, নাকি এটা সুস্থতা, নাকি ওই হোমিওপ্যাথি চিকিৎসকদের মতে যাবতীয় যা কিছু লক্ষণ আমাদের দেখা যায় সবই নাকি আমাদের অসুস্থতার সিমটমস? জল বেশি খান, অসুস্থতা; জল কম খান, অসুস্থতা; জল রাতে খান, অসুস্থতা; দিনে খান, অসুস্থতা; আপনি কি ডান দিকে শুয়ে ঘুমান, সেটা একটা সিমটমস; আপনি কি বাঁ দিকে শুয়ে ঘুমান, সিমটমস। কেমন আপনি আপনি কি ঘাসের উপর দিয়ে হাঁটেন, নাকি শক্ত পাথুরের রাস্তার উপর দিয়ে হাঁটেন? এই সব কিছুই হচ্ছে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলো সবই সিমটমস। এগুলোর উপর কোন মানুষটি কেমন ধরনের অসুস্থ সেটা নির্ণয় করা হয়। অর্থাৎ মানুষ অবশ্যই অসুস্থ, সুস্থ এ কথা বলা যাবে না, মানুষ মাত্রই অসুস্থ। এবার সে কেমন ধরনের অসুস্থ, খুব বেশি সুস্থ হলেও হয়তো বা অসুস্থ, এই সব আর কি। তা এই মানুষগুলো এত কবিতা প্রেমিক কেন? আচ্ছা, এই যে আবার প্রেমিক শব্দটা এসে গেল, আদপেই কি কেউ প্রেমিক? আদপেই কি প্রেম আমাদের কোনো মানুষের মধ্যে আছে? সন্দেহ জাগে। আমরা যেটা করি, আমরা যে আচরণগুলো করি, সেই আচরণগুলোকে আমরা প্রেম বলে চিহ্নিত করি। কিন্তু প্রেম যা ডিমান্ড করে সেটা একমাত্র যিশু দেখিয়ে গেছেন, যে তোমাকে পেরেকে গেঁথে ফেলা হবে, তোমাকে ক্রুশে পেরেক দিয়ে গেঁথে ফেলা হবে, তখনও তুমি বলে যাবে যে এদের ক্ষমা করো, তখনও তুমি ভালোবাসার কথা বলে যাবে, তাকে বলে প্রেম। আমি বাজার করতে গেলুম, আর যেটা কিনতে গেলাম সেটা পেলাম না, আর অমনি আমার মন খারাপ হয়ে গেল, অথবা আমি রুষ্ট হলাম, আমার রাগ হয়ে গেল, আর আমি কোনোদিন বাজারে যাব না, সেটা কিন্তু আমার বাজারের প্রতি ভালোবাসা নয়। বাজার মানে আমি বৃহৎ ওই সেই পুঁজি বাজারের কথা বলছি না। বাজার মানে দোকানদানি, আমাদের যেখানে যেতে হয়, আমাদের জীবনযাত্রার যেটা একটা অংশ, আমি সেই বাজারের কথা বলছি। তো আমি কবিতা লিখতে এসেছি, কবিতা লিখলাম এত বছর ধরে, এবার এতদিনেও যদি আমাকে একটা বড় পুরস্কার না দেওয়া হয়, তাহলে আর কেন কবিতা লিখব? এটা কিন্তু কবিতার প্রতি আমার প্রেম নয়। বা ও 5 লাইন লিখেছে সবেমাত্র, ও সাহিত্য একাডেমি পেয়ে গেল, আর আমি 5 কোটি লাইন লিখে এলাম এত বছর ধরে, আমাকে একটা কেউ প্লাস্টিকের ফলকও দেয়নি। এই অভিমানে আমি আত্মহত্যা করলাম। এটা কিন্তু কবিতার প্রতি প্রেম নয়। এটা তার মানে আমাকে জানতে হবে ওই পুরস্কারটার প্রতি আমার প্রেম ছিল, ওই প্রাপ্তিটার প্রতি আমার প্রেম ছিল, কবিতার প্রতি আমার প্রেম ছিল না। কবিতার প্রতি যদি আমার প্রেম থাকে, তাহলে বিনিময়ে আমি কিছু চাইব না। এখন এই কথাগুলো শুনতে নীতিকতার মতো মনে হতে পারে, অনেকেই বলবেন আরে বাবা খুব তো বড় বড় বাতেলা মারছো, তুমি কি পেলে খুশি হও না? আর তুমি না পেলে কি তোমার কি রাগ হয় না? তুমি কি কাউকে হিংসে করো না? তোমার কি অভিমান হয় না? অবশ্যই হয় রে বাবা, অবশ্যই হয়, অবশ্যই হয়। কারণ আমি হচ্ছি সেই নরাধম মানুষ, যার রাগ আছে, হিংসে আছে, অভিমান আছে, লোভ আছে, সব আছে। আমি তো আমার কথা বলছি না, আমি বলছি এই যে এত লক্ষ লক্ষ লোক কবিতা লেখেন বা কবিতা ভালোবাসেন, কেন? এই প্রশ্ন আমরা যখন যুবক ছিলাম তখন শক্তি চট্টোপাধ্যায় এই প্রশ্ন তুলেছিলেন, এত কবি কেন? আমি বোধহয় তখন আমার শব্দগন্ধ পত্রিকায় এই এত কবি কেন শক্তি চট্টোপাধ্যায় যখন বলেছিলেন, তার বোধহয় আমি একটা মানে ওই দেখবেন যে খোঁড়া সে পর্বত ডিঙাতে চায়, এরকম ব্যাপার আর কি। তো আমি তখন সেই রকম একটা আমার শব্দগন্ধ পত্রিকায় ওই শক্তিচাটুর্যের ওই উক্তিটিকে নিয়ে আমি কিছু লিখেছিলাম, সম্পাদকীয় বা এরকম কিছু নাম দিয়ে আমি কিছু লিখেছিলাম। অর্থাৎ আমার ধারণা হয়েছিল যে শক্তি চট্টোপাধ্যায় এত কবি কেন বলে
আমাদের মতো লোকদের, আমাকে নিয়ে তিনি বিব্রত হয়েছেন এবং আমরা কবিতায় আসার জন্যে তিনি রুষ্ট হয়েছেন, বিশেষত আমার জন্যে রুষ্ট হয়েছেন। আর সেটা তিনি বলে তিনি আমাকে অপমান করেছেন, তিনি আমাকে অস্বীকার করতে চেয়েছেন, আর তাই আমার জবাব দেওয়ার প্রয়োজন পড়েছিল, যদিও তার সামনে গিয়ে সেই জবাব দেওয়ার মুরদ আমার ছিল না। কিন্তু আমারই মনে তো দুটো অস্তিত্ব থাকে, একটা অস্তিত্ব অপমানিত হয় আর একটা অস্তিত্ব প্রবোধ দিতে চায়। তো সেই অপমানিত অস্তিত্বকে প্রবোধ দিতে চাওয়া অস্তিত্ব প্রবোধ দিয়েছিল। শক্তি চাটুর্যের কাজ করা তাঁর কিছু যায় আসেনি। এখন শক্তি চাটুর্য জানেন তিনি কেন এরকম বলেছিলেন, যে এত কবি কেন বলে তিনি কেন বিব্রত হয়েছিলেন, সেটা তিনিই জানেন। আমি তার বিন্দু বিসর্গ কিছুই জানি না, আজও জানি না। কিন্তু আমি এখন দেখছি যে আমার ওই একই প্রশ্ন জাগছে, যে মানুষ এত কবি কেন বলে আমি বিব্রত হচ্ছি না, কিন্তু আমি বিস্মিত হচ্ছি যে মানুষ এত কবিতা ভালোবাসে কেন। একটা মানুষ সারা জীবন চাকরি বাকরি করলেন, তার যে পদে তিনি চাকরি করেছেন সেই পদের অহমিকা বেশ প্রকটভাবে তিনি বিজ্ঞাপিত করেছেন, আচারে আচরণে, গলার গাম্ভীর্যে, চলনের মধ্য দিয়ে। তিনি যে অফিসের বস, সেই অফিসের অন্যান্য এই আরশোলা টাইপের মানুষগুলোর উপরে ছড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বেশ একটা তৃপ্তি বোধ করেছেন। তখন কিন্তু কবিতার কথা তাঁর মনে পড়েনি। তারপরে যখন তার চাকরি জীবন শেষ হয়ে গেল, আর তিনি অফিসার রইলেন না, আর তার পায়ের নিচে কোনো আরশোলা নেই, বরং আরশোলাগুলো উড়ে এসে এবার তার মাথায় বসছে, তখন তার একটা আশ্রয় দরকার। এখন এই বুড়ো বয়সে তাকে কে আশ্রয় দেবে? পৃথিবীতে এমন কোনো যিশু, কবিতা ছাড়া আর এমন কোনো যিশু নেই যে তাকে আশ্রয় দেবে। কবিতাই হলো একমাত্র সেই যিশু যে তার নিজের বুকে পেরেক গেঁথে দেওয়ার বিনিময়ে আপনাকে আশ্রয় দিতে পারে। এইভাবে সেই ব্যক্তি, সেই পদস্থ ব্যক্তিটি কবিতার কাছে আশ্রয় নিলেন। একজন চিকিৎসক, সারা জীবন চিকিৎসা করলেন। তিনি হসপিটালে, যেখানে তিনি চাকরি করতেন সেটা সরকারি হসপিটাল, বেসরকারি হসপিটাল, সেখানে চিকিৎসা করেছেন। আবার বাইরে বিভিন্ন জায়গায় প্রাইভেট চেম্বার খুলেছেন, পেশেন্ট দেখেছেন, প্রচুর টাকা ভিজিট স্বরূপ ইনকাম করেছেন। অবশ্যই করেছেন, কারণ আমরা তো ডাক্তারের চেম্বারে গেলে আমরা দেখি 20 জন, 25 জন, 30 জন পেশেন্ট বসে আছে, কারুর 200, কারুর 400, কারুর 500। এমনি সাধারণ ডাক্তারদের কথা বলছি, এরপরে আবার যারা আরও বড় তাদের কথা বলছি না। তো তাদের ভিজিট, তা আপনারা এবার হিসাব করুন, এক বেলায় 25 জন পেশেন্ট ইন্টু 200, 300, 400, 500 যেমন যার ভিজিট, হিসাব করুন। তো এটা তারা সারা জীবন টাকাটা উপার্জন করেছেন। হঠাৎ তার পরিণত বয়সে এসে মনে হলো ডাক্তারি তো করছি, এখনও করছি, অবসরকালীন জীবনেও, ডাক্তারের জীবনে অবসর বলে কিছু হয় না, এখনও চিকিৎসা করছি। আর তাছাড়া বাজারে আপনার প্রচুর নতুন নতুন ডাক্তার এসেও যাচ্ছে, প্রতি বছর কত হাজার হাজার ডাক্তার পাশ করছে, আর এই তো এসে সমাজে, এই সোসাইটিতে এসে ঢুকে পড়ছে। তাদের জন্য তার রোজ রোজ অত অত রুগী কোথায় বাড়বে? রুগী বাড়ছে না তা নয়, কিন্তু হয়তো ভাগে কম পড়ে যাচ্ছে। তাই কিছু কিছু সময় হয়তো এই শেষ জীবনটায় তাদের হয়তো কিছু কিছু সময় হাতে বেঁচে যাচ্ছে। তাহলে চলো এই সময় কোথায় আশ্রয় নিই, ওই সময়টুকু চলো কবিতার কাছে আশ্রয় নিই। কারণ কবিতা হচ্ছে একমাত্র যিশু, যিনি শিক্ষকতা করতেন, অধ্যাপনা করতেন। তিনি ওই শিক্ষকতা করার সময় ছাত্রদের সামনে বলতে 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 তার হয়তো মনে কোথাও একটা এই রকমের ধারণা হয়ে গিয়েছিল যে তিনি যা বলছেন তাই একমাত্র সত্য।
যেমন ওই যে আমাদের ধারণা ছিল না যে বেদ হচ্ছে ঈশ্বরের মুখনিসৃত বাণী, সেরকম একটা ধারণা হয়তো তাদের হয়ে হয়ে যায় বা হয়ে যাওয়া স্বাভাবিক। কারণ সাধারণত সাধারণত ছাত্ররা প্রশ্ন করে না, সাধারণত ছাত্ররা প্রশ্ন করে না। অনেক সময় আপনি কলেজ ইউনিভার্সিটিতে গেলে দেখবেন অনেক সময় ছাত্ররা অসভ্যতা করছে, আর স্কুল লেভেলে ছাত্রছাত্রীরা চঞ্চলতা করছে, দুষ্টুমি করছে। আর কলেজ ইউনিভার্সিটি লেভেলে গেলে দেখবেন যে ছাত্রছাত্রীরা অসভ্যতা করছে, কিন্তু প্রশ্ন করছে এমনটি বোধহয় প্রায় দেখা যায় না। আমি তো শিক্ষক নই, আমি এখতিয়ারের বাইরে কথা বলছি। যে কোনো শিক্ষক মশাই বা অধ্যাপক মশাই হয়তো আমার কান কেটে দিতে পারেন, নাক মুলে দিতে পারেন যে তুমি যা জানো না, যা তুমি করোনি সে বিষয়ে তুমি কথা বলো কেন। কিন্তু পৃথিবীর সমস্ত কাজ নিজে হাতে করার দরকার হয় না, নিজে হাতে করার দরকার হয় না। কারণ আমি আমার বাবাকে দেখেছি, আমার দাদুকে দেখেছি, তার আগের পুরুষকে আমি দেখিনি। তাহলে আমাকে ধরে নিতে হবে যে তার আগের পুরুষ, তার আগের পুরুষ, তার আগের পুরুষ, এরকমভাবে বংশানুক্রমিকভাবে পুরুষ বা নারী, এখন আবার তার আগের নারী, তার আগের নারী, তার আগের নারী, এটাও বলতে হবে। অ্যাকচুয়ালি আমরা পুরুষ মানে পুরুষ জাতীয় প্রাণীকে বুঝি না, তথাপি এইসব সংকট মাঝে মাঝে দেখা দেয়, সেই জন্য ওই পুরুষ নারী দুটো কথাই বলতে হয়। তো এগুলো আমাদের ধরে নিতে হয় যে এইভাবেই সৃষ্টির ধারা অব্যাহত রয়েছে, এইভাবেই চলছে। যে আপনি সেদিনকে ছাতনাতলায় দাঁড়িয়ে বিয়ে করেছিলেন, সেই আপনির ছেলে বা সেই আপনির কোনো নাতি নাতনি, ছেলে মেয়ে বা নাতি নাতনি আজকে ছাতনাতলায় দাঁড়িয়ে বিয়ে করছে। অর্থাৎ এই যে ট্র্যাডিশান, এই ট্র্যাডিশান, সামাজিক ট্র্যাডিশান, বিজ্ঞানের ট্র্যাডিশান, জীবন বিজ্ঞানের ট্র্যাডিশান, জীবনের ট্র্যাডিশান, যেভাবেই বলুন না কেন, সেটা একই রকমভাবে বয়ে চলেছে, বারবার 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 পুনরাবৃত্তি। তো যে কথা আসছিলাম, আমি কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে যাই। ওই শিব ভাঙতে ধানের গীত, মানে ধান ভাঙতে শিবের গীত। তো তারা কখনো কোনো প্রশ্নের সম্মুখীন হননি, তারা খালি বলে গেছেন, জিজ্ঞাসা করে গেছেন, তারা খালি কেটে দিয়েছেন যে এটা হয়নি, বা মনোপুত হলে একটি লাল কালিতে একটি টিকমার্ক দিয়েছেন। আমাদের সময়ে শিক্ষক মহাশয়রা পরীক্ষার খাতায় 100 নম্বরের পূর্ণ সংখ্যা, 100 নম্বরের ফুল মার্কস থাকলে তারা পরীক্ষায় খাতা দেখার সময় শুনেছি, বা আমরা হয়তো খানিকটা উপলব্ধিও করেছি, আমাদের দাদা দিদিদের মুখ থেকে শুনেছি যে ওই মাস্টারমশাই পরীক্ষায় খাতা দেখবার আগেই 50 নম্বর কেটে উনি পকেটে ঢুকিয়ে রাখতেন, বাকি 50-এর মধ্যে এবার ছাত্রছাত্রীকে নাম্বার দিতেন। পরবর্তীকালে সরকারের দ্বারা, শিক্ষা ব্যবস্থার দ্বারা তারা একদম বাধ্যবাধকতার মধ্যে এসে পড়েন, এবং এমনকি শোনা গেছে যে ভুল অঙ্কের উত্তরটি যেখানে সঠিক হয়নি, ভুল হয়েছে, তা সত্ত্বেও অঙ্কটার নাম্বার দিতে হয়েছে যতদূর পর্যন্ত ছাত্র সঠিক করে এসেছে। এটা মাস্টারমশাইদের পরবর্তীকালে বাধ্যবাধকতার মধ্যে তারা এসে পড়েছেন। আসলে কিন্তু তারা দিতে চাননি, কেটে নিতে চেয়েছেন। এখন সেটা করে তারা ভালো করেছিলেন না খারাপ করেছিলেন সে অন্য বিতর্ক, অন্য আলোচনার বিষয়, সেটা আমি বলছি না। আমি বলছি মাস্টারমশাইদের এই ধরনের প্রবণতা, এই ধরনের টেন্ডেন্সি, শিক্ষক মশাইদের, অধ্যাপকদের এই ধরনের অভ্যাস, এখন সেইটা চাকরি জীবনের পর আর তো তার ছাত্র সমাজ রইল না। যদিও একজন শিক্ষক মশাইয়ের সারা জীবনই তার ছাত্র সমাজ থেকে যায়, তার যে যে হাজার হাজার ছাত্র তার হাত দিয়ে বেরিয়েছে, সেই সব ছাত্ররাই ওই শিক্ষক মশাইয়ের থেকে আরও অনেক উচ্চ উচ্চ পদে, সবাই নয়, অধিকাংশই গোল্লায় যায়। কিছু লোক সাধারণ
মধ্যবিত্ত সমাজে প্রতিষ্ঠিত হয়, সাধারণ চাকরি বাকরি পায়, কেউ কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ কেউ জীবন সংগ্রামে কঠোরভাবে দিনাতিপাত করে, আর ওরই মধ্যে অনেকজন 5 জন 7 জন 10 জন 20 জন অনেক উচ্চ অনেক অনেক উপরের পদে চলে যান, শিক্ষক মশাইয়ের থেকে, অধ্যাপক মশাইয়ের থেকে। এই শিক্ষক মশাই বলি, বারবার অধ্যাপক বলার দরকার নেই, সবাই শিক্ষক। তো এই শিক্ষক মশাইয়ের থেকে অনেক উপরে তারা উঠে যান। তথাপি তারা কিন্তু মনে মনে সেই শিক্ষক মশাইয়ের কাছে ছোটই থেকে যান। এটা এখনো পর্যন্ত সমাজের, আমাদের দেশের সমাজের, রাষ্ট্র ব্যবস্থার, সরকারের, শিক্ষা ব্যবস্থার এত করাপশনের পরেও মানুষের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের প্রতি এই মূল্যবোধটা এখনও বেশ খানিকটা রয়ে গেছে। তো সেই সব অধ্যাপক শিক্ষকরা অবসর জীবনের পর যাবেন কোথাও? অধ্যাপকদের তবু একটা সুবিধে আছে, তাদের মধ্যে অনেকে বইপত্র লেখেন, বইপত্র লিখে মানে ওই পাঠ্য বই লেখেন। পাঠ্য বই লিখে তারা তাদের উপার্জনের রাস্তাটাকেও সচল রাখতে পারেন, আর সময় কাটানোর ব্যবস্থাটাকেও রাখতে পারেন। তাছাড়া বিভিন্ন জায়গায় বড় বড় অনুষ্ঠানে, সভা সমিতি, সাহিত্যের অনুষ্ঠানে, সাংস্কৃতিক অন্যান্য অনুষ্ঠানে তারা বক্তব্য রাখেন। বক্তা হিসেবে তাদের বেশ সমাদর আছে। তারপরেও তাদের কিছুটা সময় বেঁচে যায়, তখন সেই সময়টুকু তারা কোথায় ব্যয় করবেন? তার জন্য ওই যিশু আছেন, কবিতা, যিশু স্বরূপ কবিতা আছেন, এইরকম সব সমাজের বিভিন্ন রকম জায়গায় আপনারা, একমাত্র ব্যবসাদাররা বোধহয়, আমার যতদূর মনে হয়, যারা ব্যবসাদার, দোকানদানি করেন, আরও বড় দোকানদানি করেন, বড় বড় আজকাল তো সেই মল মাঠ এ সমস্ত কী সব হয়েছে না, সব কিছু আমি যাইও না ওগুলোতে, আর আমি সব কিছু বলতেও পারি না, শব্দগুলোও মনে থাকে না। তো যাই হোক, ছোট ব্যবসা, বড় ব্যবসা, শিল্পপতি, পুঁজিপতি, অনেক রকমের তো থাকে। তো তারা হয়তো বা কবিতার কাছে, তাদের হয়তো বা আশ্রয় চাওয়ার দরকার পড়ে না। তবে তাঁরাও কখনো কখনো একাধ পিস কবিতা লেখেননি বা লেখেন না কিনা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না, কারণ তিনি 2-4 লাইন লিখলেই সেটা কবিতা হিসাবে, এবং অতি উত্তম কবিতা হিসাবে সেটি স্বীকৃতি পেয়ে যাবে। এবং একটি কবিতার সংকলন গ্রন্থ যদি হয়, তাহলে সেই উচ্চপদস্থ ব্যক্তিটির, তিনি যদি কোনো বিচারপতি হন, তিনি যদি কোনো মন্ত্রী হন, তিনি যদি কোনো এরকম পদাধিকারী ব্যক্তি হন, বা তিনি যদি ওই বড় বড় ব্যবসাদার, শিল্পপতি, পুঁজিপতি, যাদের টাকায় শিক্ষা ব্যবস্থা চালু আছে, ওই আংশিকভাবে আর কি, এখন তো সব বেসরকারি ভাবে চলছে, তো আংশিকভাবে, তা হয়তো একটি কোথাও সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান হচ্ছে, তারা স্পন্সর করলেন, বা তারা হয়তো সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে একটি পুরস্কার বছরে চালু রাখার জন্য স্পন্সর করে রেখেছেন। সেই সব ক্ষেত্রে তারা 3-4 লাইন, 5-10 লাইন, 8-10 লাইন, 20 লাইন, 100 লাইন লিখতে যাবেন না, অত সময় তারা স্পেয়ার করবেন না, কারণ তাদের সময়ের প্রচুর দাম। তাহলে এরা আসেন কেন? এবার উল্টো দিকটা ভাবুন, যারা কবিতা লিখে গেলেন, যারা শুধুই কবিতা লিখে গেলেন, জীবনভর কবিতা লিখে গেলেন, কবিতা লেখার চেষ্টা করে গেলেন, অথচ আস্তে 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 তাঁদের জীবনের সূর্য, যে সূর্য হয়তো মধ্য আকাশে কোনোদিনই ওঠেনি, তথাপি তাঁরও তো একটা নিজস্ব জীবন আছে, ছোট জীবন। সেই ছোট জীবনেরও একটা ছোট আকাশ আছে, সেই ছোট আকাশের মধ্যে কোনো এক সময় তার সূর্য মধ্য আকাশে উঠেছিল তার মতো করে। সেই সূর্যও এক সময় অস্তাচলে যায়, তারপর তিনি একদিন দেহ রাখেন। আজকাল ফেসবুক হয়েছে, ফেসবুক হওয়ার পর ফেসবুকে দেখা যায় যে অমুক জায়গার অমুক কবি মারা গেলেন, তারপরে সেই পোস্টটির নিচে 1-150 RIP থাকে।
আমি প্রথমে আরআইপি জিনিসটা কি বুঝতাম না, পরে জেনেছি। আমি অনেক কিছুই বুঝতাম না। আমার শিক্ষা সবে শুরু হয়েছে 65 বছর থেকে। তার আগে আমার লেখাপড়াই শেখা হয়নি, কোনো লেখাপড়াই জানতাম না। আর এখন তো লেখাপড়া করার কোনো আর বয়স নেই। এখন এই অন্যরকমভাবে পরোক্ষভাবে কিছু শিক্ষা বিভিন্ন দিক থেকে তারা আমার দিকে ধেয়ে আসছে। আমি তার দিকে ডেকেছি এমনটা নয়, সেই শিক্ষাগুলো কোনো রকমভাবে আমার দিকে ধেয়ে আসছে, বিভিন্ন রকমভাবে আমার দিকে ধেয়ে আসছে। তারা বুঝেছে এখানে একটা অশিক্ষিত লোক আছে, চলো আমাদের অতিরিক্ততাটুকুর কিছুটা অংশ ওই লোকটাকে দিয়ে আসি, বলে সেই সব শিক্ষা আমার 65 বছর বয়সে আমার দিকে ছুটে আসছে। আমি রিসিভ করছি, গ্রহণ করছি, সাদরে গ্রহণ করছি, মাথায় তুলে নিচ্ছি। তো সেই সব কবিরা কবিতা লিখতে 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 একসময় তাদের কলম ক্ষয়ে গেল, খাতা ভরে গেল বা ভরল না, অর্ধসমাপ্ত রইল। একদিন তারা সেই কলমের উপরে মুখ গুজে মারা গেলেন। কিছুদিন আগে পর্যন্ত, আপনি ধরুন আজ থেকে 20 বছর 25 বছর আগে পর্যন্ত, আমরা এই যে গণ অংশের, বিপুল জনগণ অংশের যে কবি সমাজ, যে যে বাঙালি মানুষদেরই নাকি প্রত্যেকেরই নাকি কবি হবার একটা স্বপ্ন থাকে, জীবনে একটাও না একটা কবিতা তারা কখনো না কখনো লিখেছেনই, তো তাদের কবিতাগুলো বই আকারে প্রকাশিত হবার সুযোগ এই 20-25 বছর আগেও কিন্তু ছিল না। খুব কম সংখ্যক লোক বই আকারে তাদের কবিতা প্রকাশিত হতো। বেশিরভাগ ক্ষেত্রে তারা ছিলেন প্রাতিষ্ঠানিক কবি বা সরকারের দ্বারা স্বীকৃত কবি বা পদাধিকারী, বড় পদাধিকারী। কিন্তু এই যে আম জনগণ, আমার টাকা আছে, আমি ইচ্ছা করলাম আমি একটি বই বার করে ফেলবো, তার জন্য আমাকে প্রকাশকের দরজায় দরজায় ঘুরতে হবে না। এখন চাকা ঘুরে গেছে, এখন প্রকাশকের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, কারণ সরকার তো চাকরি দিতে পারে না। সমাজে শিক্ষিত ছেলেরা প্রতি বছর লেখাপড়া শিখে শিখে বেরোচ্ছে, অথচ সরকার চাকরি দিতে পারে না, বাক্যটা ভুল, সরকার চাকরি দেয় না, দেবার জায়গাগুলোকে সব নষ্ট করছে, বন্ধ করে দিচ্ছে। তো সরকার তো চাকরি দেবে না, তাহলে এই শিক্ষিত ছেলেগুলো যাবে কোথায়? তারা বিবিধ রকমের সমাজের বিভিন্ন রকমের দিকে তারা এনগেজ হচ্ছে নিজেদের সুস্থ জীবনযাপন করবার তাগিদে। তার মধ্যে বেশ কিছু ছেলে মেয়ে, রুচিসম্পন্ন ছেলে মেয়ে, তারা এই প্রকাশনা জগতেও ঢুকে পড়ছেন। ফলে তথাকথিতভাবে আগে যে প্রকাশক যাদেরকে বলা হতো, সেই প্রকাশকদের বাজার এখন আর খুব একটা সুবিধাজনক নেই। তাদের বাজার এখন আর খুব একটা সুবিধাজনক নেই। তারা অত ভালো মানের বইও এখন আর করতে পারেন না, আর তাদের ব্যবসা বাণিজ্যও আর তেমন আগের মতো একচেটিয়া নেই। এখন প্রচুর এরকম যুবক যুবতী তারা প্রকাশনা জগতে চলে এসছেন, এবং এই আমাদের মতো কবিরা যারা সারা জীবন চাকরি বাকরি করে কিছু টাকা পয়সা আধ খাওয়া আধ পড়া করে কিছু টাকা পয়সা জমিয়ে রেখেছি, এবং এই কবিতা সুলভ একটি রোগকে সারা জীবন ধরে পোষণ করেছি, তারা আমরা ওই টাকা ব্যয় করে এই সব প্রকাশকদের কাছ থেকে আমরা বই বার করি। এবং এইসব প্রকাশকরা সংখ্যায় অনেক বেশি, এবং এইসব প্রকাশকরা কিন্তু কবির দরজাতেই খটখটান, তারা কবি খুঁজে বেড়ান। এর মধ্যে আবার কিছু একেবারে অদক্ষ প্রকাশকও আছেন, মানে যারা প্রকাশকের পয়ের অফলা তাদের পেছনে দেওয়া উচিত না, তাদের প্রকাশক বলতে হবে, তারাও কিন্তু করছেন। এবং তারা আরও মানে কি বলবো, আরও নিম্নমানের বই বার করছেন, কারণ সেটা তাদের জীবিকা বা সেটা তাদের ব্যবসা। জীবিকা নাও হতে পারে, অতিরিক্ত তার প্রয়োজনে ব্যবসা, আমার অতিরিক্ত উপার্জন করতে হবে সেই প্রয়োজনে ব্যবসা, এসব হতে পারে। তাই এইভাবে প্রচুর কবির সংখ্যা বেড়েছে, কবিতার সংখ্যা বেড়েছে, তাই নিয়ে আমার আপত্তি নেই, তাতে আমার একটা বিস্ময় আছে। কিন্তু আমার যেটা প্রশ্ন হচ্ছে যে এই অবসর জীবনের মানুষগুলো, তারা তাদের এত আকুলি বিকুলি কেন? আকুলি বিকুলি কেন? আমি দেখছি যে একজন বড় সায়েন্টিস্ট, তিনি ডিরেক্টর ছিলেন না ডেপুটি ডিরেক্টর কি ছিলেন, এখন তাকে দেখি তার পাগলের মতো তার আচার আচরণ।
তাকে নিয়ে লোকে ব্যঙ্গ বিদ্রুপ করে, হাসাহাসি করে। তার যে সম্মান প্রাপ্য, তাকে সেই সম্মান তারা দেন না, তিনি সেটা উপলব্ধিও করেন না। প্রচণ্ড কবিতা প্রেমে তিনি কাতর, কবিতার দ্বারা তিনি আক্রান্ত, কবিতা ভাইরাসের মতো আক্রমণ করছে। তো এত এত লোক যে কবিতা লিখছেন এবং লিখে যাচ্ছেন, বছরের পর বছর এত এত বই বেরোচ্ছে, তারপর সেই বইগুলো কোথায় যাচ্ছে, কি হচ্ছে? আবার সেই সব কবিদের সেই কবিতাগুলির পরিণতি, সেই বইগুলির পরিণতির কথা চিন্তা করতে করতে ইদানিং আমার রাতের ঘুম উড়ে যাচ্ছে। ইদানিং আমার রাতের ঘুম উড়ে যাচ্ছে। আমার কাছে বেশ কিছু কবিতার সংকলন ছিল, পুরনো সংকলন, 25 বছর আগে, 30 বছর আগে বা তারও বেশি পুরনো। সেগুলোকে খুব আমি একটা যে যত্ন করেছি তেমন না। অনেক অদক্ষ লোকের কবিতা তার মধ্যে ছিল, টাকার বিনিময়ে সম্পাদকরা তাদের কবিতা ছেপেছেন। সেসব মানুষরা, আজকের রোগ নয় এটা, টাকার বিনিময়ে তাদের লেখা ছেপেছেন। তারা যে সবাই অবসরকালীন লোক ছিলেন তাও নয়, তারা হয়তো অনেকে গৃহবধূ ছিলেন, তারা হয়তো অনেকে ছোটোখাটো কাজে কর্মে থাকতেন আর কবি হওয়ার স্বপ্ন দেখতেন, তারা হয়তো অনেকে সরকারি অফিসের কেরানি ছিলেন আমার মতো, তারা হয়তো অনেকে ছোট ছোট ব্যবসা বাণিজ্য করতেন, আবার প্রথম জীবনে কবিতা লেখার যে ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা থেকেও নিজেকে মুক্ত করতে পারেননি, টাকার বিনিময়ে কোথাও একটা কবিতা লিখেছেন এবং ওই সংকলনেই দেখা যাচ্ছে, ওই সংকলনেই 500 পৃষ্ঠার একটি সংকলন, সেই সংকলনটির ভূমিকা লিখে দিচ্ছেন একজন বিখ্যাত কবি, তথাকথিত বাণিজ্যিক জগতের, বাণিজ্যিক কাগজের লেখা, তথাকথিত, মানে আমরা তাদের সত্যি তথাকথিত বলা ঠিক না, তা আমরা তাদের সত্যিই বিখ্যাত কবি বলি। সত্যিই তিনি মানে যুগ চিহ্নিত কবি। তাঁর কবিতা, তার পাশাপাশি এইরকম আমার মতো শখের কবিদের কবিতা ছাপা হয়েছিল এবং ওই রকম দক্ষ কবিদের সংখ্যা হয়তো 5টি 7টি 8টি 10টি বড়জোর 20টি। তাদের কাছ থেকে সম্পাদক মশাই দুয়ারে গিয়ে চেয়ে বারবার বলে বলে এনে কবিতাগুলো নিয়ে আসছেন, অথবা অন্য অন্য জায়গায় ছাপা হয়েছিল, অন্য বইয়ে সেই কবিতাগুলো প্রকাশিত হয়ে গেছে, তারপর কবিতাগুলো কবির কাছে অনুমতি নিয়ে সেই কবিতাগুলোই তারা পুনর্মুদ্রণ করেছেন বইটার মান বাড়াবার জন্যে, বইটার আকর্ষণ বাড়াবার জন্যে এবং অন্য আমার মতো কবিদেরকে আকৃষ্ট করবার জন্য। আলো যেভাবে পোকামাকড়কে আকৃষ্ট করে, ওই 10 20 15 20 জন যে কবি তারা হলেন আলো, সেই আলোর দিকে আমরা পোকার মতো দৌড়ে গেছি এবং আমাদের কবিতা সেখানে ছাপা হয়েছে। সব অদক্ষ লোক আমরা, আমাদের সব কবিতা ছাপা হয়েছে। তো সেই সব সংকলন আমি যত্ন করে রাখিনি, এখানে ওখানে ফেলে রেখেছিলাম। আর ওই বই পোকাতে সেগুলোকে কেটেছে, ফুটো করেছে। যাই হোক, আমরা পড়িনি, তারা কিন্তু কবিতাগুলোকে পড়েছে বা ভক্ষণ করেছে। কিছু অংশ রয়ে গেছে, সেখান থেকে আমি কয়েকদিন ধরে কবিতা পড়ছিলাম আর ভেতরে ভেতরে বিস্মিত হচ্ছিলাম যে মানুষের কবিতার প্রতি এত প্রেম। আমি কিন্তু এই যে এত কথা বলে এলাম, আমার টোনে, আমার সুরে, আমার বাক্য চয়েস করার ভঙ্গিতে কোথাও কোনো রকম অশ্রদ্ধা, কোনো রকম ব্যঙ্গ বিদ্রুপ থাকলে থাকতেও পারে, কিন্তু বারবার আমি একটি কথা বলেছি, আমি ঈর্ষিত হইনি, আমি বিস্মিত হয়েছি যে মানুষ কবিতার জন্যে এত পাগল কেন, কি পায়। আচ্ছা, এরা তো হলেন। এইবার সেই সব কবিদের কবিতার বই তার বাড়ির লোকেরাই পরবর্তীকালে রাখেনি, ফেলে দিয়েছে, এরকম আমাদের এই ছোট শহরেও তার নজির আছে, তার বাড়ির লোকেরা তাদের বইগুলো রাখেনি। আমার যখন যুবক বয়স, আমার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। আমি তখন এজনে তথাকথিত কবি বলে পরিচিত, এখনও তিনি আছেন পরিচিত, তো তার বাড়িতে গিয়েছিলাম। তিনি চেতনা সম্পন্ন মানুষ, লেখক, কবিও বটে।
লেখক হলে প্রথমে কবি হবেনি, তারপরে অন্য কি লেখক সেটা পরের কথা, আগে তিনি কবি। তো বর্ষাকালে এক বর্ষার দিনে আমি তার বাড়িতে, বাগানের গেট খুলে বাড়িতে ঢুকতে যাচ্ছি, দেখছি গেটের পাশে অনেকগুলো বই পড়ে আছে, প্রচুর কবিতার বই তার মধ্যে রয়েছে, এবং সেই সব কবিতার বইয়ের মধ্যে তাঁর প্রিয়জনদের, তার বন্ধুবান্ধবদেরই উপহার দেয়া কবিতার বইগুলো সেখানে পড়ে আছে, বৃষ্টির জলে ভিজছে। এই কিছুদিন আগে আমাদের এক ভাই কবি বন্ধু পোস্ট দিয়েছিলেন যে পুরনো বইয়ের দোকানে, আমি যে ঘটনাটা বললাম সেইকালীন সময়ে তখন পুরনো বইয়ের কনসেপ্ট আমাদের এই শহরে চালু হয়নি। কলকাতা কলেজ স্ট্রিট এলাকায় ছিল, আমাদের দুর্গাপুরে তখন এসব চালু হয়নি। কিন্তু এই কদিন আগে আমার ওই ভাই, তার একটি অভিজ্ঞতা হয়েছে, তিনি পুরনো বইয়ের দোকানে গিয়ে দেখছেন যে বন্ধু বান্ধবদের কবিরা যে বই উপহার দিয়েছেন সেই সব বইগুলো ওই দোকানে মধ্যে অযত্নে ধুলোর উপর পড়ে আছে, এবং যাদের বই পড়ে আছে সেই সব কবিরা এখনও জীবিত, আর যাদেরকে উপহার দিয়েছিলেন তারাও এখনও জীবিত। তো এইসব ট্র্যাজেডি, এইসব জ্বালা, এইসব যন্ত্রণা ভোগ করার পরেও মানুষ কবিতা লেখে। কেন? আমি কেন? উত্তর পাই না। লিখতে না পারলে শরীর খারাপ হয়, মন খারাপ হয়, শরীর খারাপ হয়। আমি ভালো বাজার করতে পারি না, সেই জন্য আমার কোনো মনে দুঃখ নেই। আমার বাড়িতে কোনো একটা কাজ হবে, কনস্ট্রাকশন হবে, সে সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমার তার জন্য দুঃখ নেই। একটা কাজ করার জন্যে মজুরি কত নির্ধারিত হওয়া উচিত তা সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা নেই, আমার জানার ইচ্ছেও নেই, বাসনাও নেই। কিন্তু কবিতা না লিখতে পারলে ব্যথা হয়, বিবিধ জায়গায় ব্যথা হয়, পেটে হয়, মাথায় হয়, বুকে হয়। বুকে হয় তো সবাই বলে কমন ব্যথা, হাতে পায়ে হয়, চোখে হয়, বিবিধ জায়গায় গাঁটে গাঁটে ব্যথা হয় কবিতা লিখতে না পারার জন্যে। কি বলবেন এই রোগকে? এই রোগের নাম কি? এটি কি আদৌ রোগ, না এটা অতিরিক্ত সুস্থতা, অতিরিক্ত প্রেম? এই প্রেম হয়তো যিশুর চেয়েও প্রবল, বা যিশুর মতোই নিজের বুকের মধ্যে আমরা পেরে গেঁথে নিচ্ছি। আমরা জানি যে আমার এই দেহ একদিন ক্রুশবিদ্ধ হবে, তথাপি আমি কবিতা লিখে গেছি, বই ছাপিয়ে গেছি। আমি জানি আমার এই বইটার উপরে একদিন পেরেক গাঁথা হবে, বা এখনই হচ্ছে আমার চোখের সামনেই। আমি জানি, আমি দেখতে পাচ্ছি আমার ওপর, আমার কপালে একটা পেরেক গাঁথা হলো, আমার নাকের ডগায় একটা পেরেক গাঁথা হলো, আমার জিভের উপর একটা পেরেক গাঁথা হলো, আমার বুকের উপর পরপর 3টে পেরেক গাঁথা হলো মাটির সঙ্গে সমান্তরালে। তারপরে নাভিতে একটা গাঁথা হলো, বিবিধ জায়গায়, 2 হাঁটুতে, 2 পায়ের গোড়ালিতে, 2 পায়ের পাতায়, 2 হাতের কনুইতে, 2 হাতের তালুতে পেরেক গাঁথা হলো। আর সেখান থেকে রক্ত ঝরছে, লাল রক্ত নেই, কালো রক্ত, পুরনো কালো রক্ত, অসুস্থ রক্ত ঝরছে। বেশি দূর ঝরছে না, ঝরতেই শুকিয়ে যাচ্ছে। কেন? কেন? যদি আপনাদের কাছে এর কোনো উত্তর থাকে আপনারা জানালে আমি বিশেষ উপকৃত হব। অজস্র আমার বন্ধু আছেন, তারা কবিতা লেখেন। তাদের কবিতা লেখার যে কী পরিণতি, তাদের কবিতাগুলি, তাদের কবিতার বইগুলি, আমি শুধু কবিতার কথাই বলছি, গল্প উপন্যাসের কথা বলছি না, সে অনেক বড় বিষয়, প্রবন্ধ সে অনেক বড় বিষয়, সে বিষয়ে আমি কিছু বলছি না। প্রবন্ধগুলো কাজে লাগতেও পারে, কারণ যারা পড়াশোনা করেন স্কুলে কলেজে তাদের লাগতে পারে কপি পেস্ট করার জন্যে, বা পরবর্তীকালে যারা প্রবন্ধ লিখবেন তাদের লাগতে পারে। উপন্যাসগুলোতে অনেক সামাজিক ইনফরমেশন থাকে, অর্থনৈতিক ইনফরমেশন থাকে, রাজনৈতিক ইনফরমেশন থাকে। তাই উপন্যাসগুলোর, সবগুলোর নয়, কিছু কিছু উপন্যাসের মূল্য ভবিষ্যতে কিছু কিছু হলে পাওয়া যেতেও পারে। পোকায় কাটা অবস্থা থেকেও হয়তো কেউ কেউ খুঁজে বার করতে পারেন, বিশেষত যে সমস্ত ছাত্রছাত্রীরা আগামী দিনে গবেষণা করবেন, যদি করেন, যদি ততদিনে বাংলা ভাষা বেঁচে থাকে, যদি ততদিনে
ভাষা চর্চা বলে ব্যাপারটা বেঁচে থাকে, সাহিত্য চর্চা বলে বিষয়টা বেঁচে থাকে, যদি ততদিনে মানুষ বেঁচে থাকে। মানুষের দেহ বেঁচে থাকবে হয়তো, মানুষ বেঁচে থাকবে কি না, কারণ ইতিমধ্যেই মানুষ মারা যাচ্ছে দেখতে পাচ্ছি, জীবিত মানুষ খুব একটা দেখা যায় না। তো যাই হোক, আজকের এই সব বাজে কথায় এতক্ষণ ধরে বাজে কথা বলে বলে গেলাম, কোনো কনক্লিউশনে আসতে পারলাম না। এই বাজে কথা বলার উৎসটা যেখান থেকে এলো, সেই উৎসটার কথা এবার বলবো, এবং তাঁর কয়েকটি কবিতা আমি পড়ব। সুশীল সিংহ একজন কবি। আমাদের এই সময় যারা কবিতা লিখছেন তাদের মধ্যে কতজন সুশীল সিংহের নাম শুনেছেন, সুশীল সিংহের কবিতা শুনেছেন, বা সুশীল সিংহ সম্পর্কে সামান্য 1% ইনফরমেশন রাখেন আমি জানি না। আমাদের আসানসোলের বিজন রায় একটি পত্রিকা করতেন, সেই পত্রিকাটি এখন আমার হাতে রয়েছে। বিজন রায় আসানসোলের কল্যাণ গ্রামে থাকতেন। তার পত্রিকার নাম ছিল উত্তরাধিকার। সেই উত্তরাধিকার পত্রিকায় তিনি প্রসঙ্গ সুশীল সিংহ বলে এত বড় একটি পত্রিকা প্রকাশ করেছিলেন সুশীল সিংহকে নিয়ে। তার গদ্য, কবিতা, প্রবন্ধ, তার জীবন ইত্যাদি সম্পর্কে বিবিধ রকমভাবে বিভিন্ন দিক থেকে দেখে, বিভিন্ন জনের লেখা দিয়ে বইটির শারীরিক আয়তন হচ্ছে 535 পাতা। তো এই সুশীল সিংহ প্রচুর কবিতা লিখেছেন। তার কবিতাগুলোর কি পরিণতি হচ্ছে বড় জানতে ইচ্ছে করে, জানার বাসনা জাগে। যাক, এখন আমি কবি সুশীল সিংহর কয়েকটি কবিতা পড়ব। আমার বাবা বলে এখানে একটা বেশ বড় সিরিজ আছে। সেই সিরিজের সব কবিতাগুলো পড়তে গেলে আমার এই ভিডিওর মধ্যেও কুলাবে না, তাই আমি সেই সিরিজের একটি কবিতা পড়ব, আর অন্যান্য আরও কয়েকটি কবিতা পড়ব। আমার বাবা বলেছেন, তার 6 নম্বর কবিতাটা পড়ছি। কয়েকজনা কবির সাথে কড়িকাঠে ঝুলতে হবে, গুনতে হবে শ্বাস প্রশ্বাস, ঘুমিয়ে থাকা গেরস্থালির বুকের গল্প, সব অক্ষর পড়তে হবে। সব মানুষের বুকের কাছে উবু হয়ে তাদের বুকের সব শব্দ, বুকের হাপড়, বাতাস থেকে বুকের শব্দগুলো তুলো ধুনো করতে হবে। জানতে হবে এই সমাচার, সময় এখন যাচ্ছে কোথায়, আদৌ কোথাও যাচ্ছে কিনা, এবং এখন স্বপ্ন কোথায়, কেমনভাবে সফল হলো, স্বপ্ন কোথাও আছে কিনা। ভেঙে গড়ে আবার ভেঙে দেখতে হবে, ছিঁড়ে জুড়ে আবার খুলে আবার ঢেকে, উল্টে পাল্টে আতিপাতি। এবং যেন কয়েকজনা কবির সাথে তুলসী তলায় আমার মায়ের সাঁঝের প্রদীপ, মায়ের হাতের জ্বালা প্রদীপ কেমন জ্বলছে কিনা, শাঁখের আওয়াজ আকাশ পারে যাচ্ছে কিনা। কয়েকজনা কবির সাথে এসব কথাও, সকল কথা বাবার কাছে সবিস্তারে বলতে হবে। বাবার যেমন এবং যখন মর্জি হবে। আমার বাবা আমায় এরকম নির্দেশ দিয়েছেন। এই বাবা সিরিজের প্রত্যেকটা কবিতার পরে বাবার যা যা নির্দেশ, সেই নির্দেশগুলির কথা তিনি বলেছেন।
তো কবি বন্ধুদের নিয়ে কি করতে হবে সেই সংক্রান্ত এই কবিতাটি পড়লাম। আরও অনেকগুলো আকর্ষণীয় কবিতা ছিল, যে এই কবিদের বা কবিতার পরিণতি সম্পর্কে এই কবির আগাম অভিজ্ঞতা, কল্পিত অভিজ্ঞতার কথা। এখানে অনেকগুলো কবিতা আছে, আমি বাছাবাছি করিনি, আমি এখান থেকে কয়েকটি কবিতা পড়ি। ছোট গল্প, কিন্তু প্রত্যেকটা কবিতা কোনোটাই খুব ছোট নয়, কিন্তু ছোট গল্প। কবিতার নাম মফস্বল, সন 1960, যুবকের পূর্ণ 25, সদ্য প্রকাশিত তার জীবনের প্রথম বই, উপন্যাস। একটা চিরকুট এলো, অসম্ভব ভালো, যেন হানাদার, বই চাই, সইও, ইতি, সামনের বাড়ির বারান্দা। ঔপন্যাসিকের বই পড়ে তার সামনের বাড়ির বারান্দা এই চিরকুটটি পাঠিয়েছেন। 7 দিন পর মেয়েটির সখী এসে বলে গেল, হানাদার নয়, দানাদার। অন্তত 10 মাস 10 দিন কোন জঙ্গলে পাতাকুড়ন, যে জঙ্গলে মাঝরাতে মানুষের জলপান দেখবে বলে ওয়াচ টাওয়ারে বসে হাই তোলে কুঁদো বাঘ। মানুষের জলপান দেখবে বলে ওয়াচ টাওয়ারে বসে হাই তোলে কুঁদো বাঘ। উল্টো করে ভাবুন। বুড়ো কাকাতুয়া উপন্যাস লেখে, হরিণীর হাত চিঠি, এটসেট্রা, এবং প্রতি সপ্তাহে চুল কাটবেন। এমন জংলা চুল ভালো নয়, ঘুঙুরের মতো ঝুমঝুম করে বাজে। এসব না যদি করেন, যতই ঘষুন, কোনো দিন নাম হবে না আপনার, অম্বা বলেছে। অর্থাৎ ভান করতে হবে ঔপন্যাসিককে। কলকাতা 1990। বিষ্ণুপ্রিয়া বললেন, প্রতিটি মরা পাখি জানে পাখিটির আত্মা এসে নিজে দেখে যায় পাতার আড়াল থেকে কার তীর কে তাকে মেরেছে। প্রত্যেক কবি, মরে যাওয়া কবি এসে দেখে যান হয়তো তার কবিতার বইটির প্রতি অশ্রদ্ধা, অপমান কে করেছে, কে তার বইটিকে নষ্ট করেছে, ছিঁড়ে ফেলে দিয়েছে, এসব তারা হয়তো দেখে যান। আমার নাম হয়নি, পরজন্মে যদি পতঙ্গ জন্মও হয়, কোন স্যাংচুয়ারিতে গেলে আমার একজন স্পটার, কোনো স্যাংচুয়ারিতে গেলে আমার একজন স্পটার ও গাইড চাই, অম্বাকে মনে আছে। তার উপন্যাসের পাঠিকা অম্বা। পিতামহ। নারায়ণচন্দ্র যখন জমিনদারি হাতে পেলেন, তখন তিনি 22, বুনো, ব্রণহীন। হাতে পেয়েই এক টানে ডালা খুললেন সিন্দুকের, ঝনাত করে কোকিয়ে উঠল চাবির গোছা। 8 বেহারার পালকি পেরোলো মৌজা ডাকাতদিহি। তখনও অশৌচান্ত হয়নি, সঙ্গে ইয়ার বক্সি। বর্ধমানের মাজনটুলিতে বাইনাচ হবে। সাপ ধরতেন, খেলাতেন, মন্ত্রহীন। বেদেরা আসতো তার কাছে, গাঁয়ের ভাষায় মালো। দোতলার বারান্দায় সার মাটির হাঁড়ি, সুতো বাঁধা, সরা দিয়ে ঢাকা। হাঁড়ির গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম ছেঁদা, ভিতরে হাওয়া যাবে, হাওয়া চাই। কালবৈশাখী উঠলে ওরা চলে যেত দাদুর খাটের তলায়। দাদু বলতো, ওরা মনসার ছা, ওরা আগে। আলাদা ভিটে শুঁড়িদের মেয়ে, গর্ভবতী, বিদ্যেধরী। তার কাছেও বিদ্যে শিখেছিলেন নারায়ণচন্দ্রের নিজের হাতে জাল দেওয়া
গাঁজলা তারির জাঁক স্পিরিট স্পিরিট মেঝের উপর ঢেলে শলাকা ধরালেই দপ। বেশ বড় কবিতা কিন্তু। গ্রামের শ্মশানে ঠাকুরদার চিতা জ্বলে উঠলে সুরো কাকা আকাশে তাকালো। কাকা, সে কেমন ভাই হয় আমার বাবার? যার তো যার। শ্মশান বন্ধুরা তেলে ভাজা মুড়ি আর মন্ডা খইতে চেয়েছিল। আমার বাবা তার আধ খাওয়া এঁটো লাগা মন্ডা হাতে অস্ফুটে ডাকলো, সুরো, কাছে আয়। দুজনের আত্মা উঠে এলো। বাবার বুকে তার মাথা, দুজনে কাঁপছে মন্ত্রহীন। চিতার ওপর প্রথম বাঁশের বাড়ি দিচ্ছিল কেউ। ছাই আর আগুনের ফুলকি ছুটছিল। দামড়া মাথার খুলি আর হাড় ফাটার মট মট শব্দ। প্রতিটি শব্দ এক একটি আলাদা অক্ষর। চাঁদমালা, স্পিরিট স্পিরিট, দাদুর নিজের হাতে জাগ দেওয়া, উঠতে উঠতে ভাসতে ভাসতে আকাশের পর আকাশ, ত্রিভুবন পার হয়ে, ত্রিভুবন নয়, ত্রিভুবন পার হয়ে চলে যাচ্ছেন পিতামহ। নিচে শ্মশান জবা, অসদ আর শ্মশান যাত্রীদের স্থির চোখের সামনে কাঁপছে স্থির চিত্র। সেই একবার শুধু, প্রথম ও শেষ। দৃশ্য ভেঙে গেল স্মৃতি স্বর্গের আলোর মতো। পিতামহর বাঁধা পরামানিক, পিতামহর বাঁধা পরামানিক বহুদিন আসে নাকো। সারা মুখে গলা মোমে শুয়োপোকা লেগে আছে। মাছের আঁশ বসে গেছে চোখের মণিতে। সিন্দুকের ডালা খোলার ঝনাত। মনে হয় তেঁতুলের ডাল থেকে ডেকে ওঠা বুড়ো তক্ষকের অন্য কোনো আত্মা, গায়ে জাহাজের গন্ধ। বেদেরা ঠিক আসতো তার কাছে, পায়ের কাছে বসতো, বলতো রাজাবাবু, বলতো বিড়ি দিন, বলতো বর দিন, বলতো আজ্ঞা হোক। অনেক বড় হয়ে গেছে, পড়া যাবে না। প্রচুর কবিতা পড়বার ইচ্ছে। আমি এই কবিতাগুলো আর একদিন পড়ব। সুশীল সিংহের কবিতা আর একদিন পড়ব। অন্তত তার কবিতা বইগুলি, কবিতাগুলি কোথায় আছে থাকবে জানি না, অন্তত আমার এই ভিডিওর মধ্যে থাক। আমি আরেকটি কবিতা পড়ে এখনকার মতো এটা শেষ করব এই ভিডিওটা। অপেক্ষা। প্রতিটি জানালায় ডালপালা, লতাপাতা, ফল পাকুড়, মোহরকণা। একটা গাছ, বৃক্ষ, আদি প্রাণ, আয়ুর্বেদ। 64 কলার পূর্ণাহুতির কিছু না কিছু প্রসাদ আপনার অপেক্ষায়। আপনাকে বাতাস করবে আমার মেয়ে, বাতাসাও জল দেবেন আমার পরিণীতা। যদি দয়া শুধু একবার, যদি বলেন অল্পেতে সুখ নাই, যদি আজ্ঞা হয় একটা গাছ দেখব, অংশ নয়, মাটি মাখা শেকড় থেকে মুকুট শীর্ষ গোটা পরিপূর্ণ গাছ। আমি মাথা পেতে দেব। মগডাল থেকে পাখি ঠিক ডেকে উঠবে, তীর্থ হোক, তীর্থ হোক। সুশীল সিংহের কবিতা বুঝতে পারছেন কেমন বলিষ্ঠ কবি সুশীল সিংহ। আমি তাঁর কবিতাগুলো নিয়েও আশঙ্কিত। এই আশঙ্কা হয়তো আমার মূর্খের আশঙ্কা, অমূলক আশঙ্কা। হয়তো সুশীল সিংহ কবিতার রাজদরবারে যথার্থ পদমর্যাদায় বহাল থাকবেন। আমি সুশীল সিংহকে অবলম্বন করে আমাদের মতো আতিপাতি যারা কবি হবার বাসনা পোষণ করেন, আমি আমার কথাই বলি, তার কথা ভাবছি। আর একদিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো বাজে কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।